প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে। আমি এস এম আরশিদুজ্জামান টুকু। আজকে 4th ডে তোমাদের সাথে আলোচনা অংশ নিচ্ছি এবং অ্যাট এ স্ট্রেস আমি তোমাদেরকে এই রিটেন গাইডলাইন দিচ্ছি ইংলিশ অংশে। তোমরা জানো ইংলিশ অংশে যে রিটেনটা থাকে সেই রিটেনটা মোস্ট সফিস্টিকেটেড, তাই না? এই অর্থে যে রিটেনের ভেতর দিয়ে একজনের সফিস্টিকেশন স্ট্যান্ডার্ডটা যাচাই করা যায়। তো কাজেই এইটাতে অনেকেই দুর্বল এবং শেষ হাসিটা হাসতে পারো যদি রিটেন প্রিপারেশনটা ভালো থাকে। তাহলে উইথ দ্যাট এন্ড ইন ভিউ আই হ্যাভ প্রিপেয়ার্ড অল দিস থিংস। এখানে আমি গত পরপর 3 দিন ক্লাস নিলাম, সেখানে তোমাদেরকে দেখিয়েছি যে কি কি বিষয়ের উপর লিখতে হবে। দেখো এখানে তাহলে কি কি বিষয়ের উপর প্রস্তুতি নেওয়া দরকার: প্যারাগ্রাফ, থিম, সামারি, লিটারি টার্মস, এক্সপ্লেনেশন আর অ্যাম্প্লিফিকেশন, স্টোরি রাইটিং, ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা, মানে হচ্ছে ইংলিশ টু বাংলা বা বাংলা থেকে ইংলিশ, মেকিং সেন্টেন্সেস উইথ দ্য টেক্সচুয়াল ওয়ার্ডস অর ফ্রেজেস, অথবা টেক্সটের বাইরেও যেতে পারে, গ্যাপ ফিলিং উইথ ওয়ার্ডস অর ফ্রেজেস। তাহলে এই প্রত্যেকটা তোমাদের জন্য সুখবর এই যে এই কন্টেন্ট সবগুলোর উপর প্রস্তুতি নিতে হবে। বিগত 3-4 বছরে যে প্রশ্নগুলো এসছে সেটা অবজার্ভ করেই আমি সেটা করেছি। এবং আনন্দের ব্যাপার তোমাদের জন্য যে খুশির খবর এটা হলো এগুলো সবগুলোই যেমন লিখেছি এবং প্যারাগ্রাফ থেকে শুরু করে শেষ পর্যন্ত যা যা লিখেছি প্রত্যেকটা আবার নিচে অনুবাদ দিয়েছে, বাংলা অনুবাদ, তোমাদের একটু ফ্রি ফিল করানোর জন্য এবং তোমাদেরকে একটু ফেয়ারফুলনেস কাটানোর জন্য বা তোমাদের ইংলিশ ভীতিটা দূর করার জন্য। তার প্রত্যেকটা, যেমন আমি এখানে এই যে উইমেন এম্পাওয়ারমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এখানে তার নিচে অনুবাদ করে দিয়েছি। স্টুডেন্ট মুভমেন্ট আছে, তার অনুবাদ করে দিয়েছি। তাহলে আমি সবগুলো অনুবাদ করে দিয়েছি। দেখো যেগুলো আছে, আমি তো গতদিন তোমাদেরকে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, কিভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে, আইডিয়া কিভাবে জেনারেট করতে হয় সে ব্যাপারে একটু টিপস দিয়েছি। কাজেই আরও এইটা তোমাদেরকে হেল্প করবে। আমি নিশ্চয়ই একটা প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে এটা তৈরি করেছি এবং সারা বাংলাদেশে এটা আইকনিক একটা গাইড হয়ে তোমাদের সেবা দেবে বলে আমি বিশ্বাস করি। তো এখানে সবগুলো দেখো নিচেই, ইমিডিয়েট নিচে আমি সব দিয়েছি, মানে তোমাদেরকে বাংলা করে দিয়েছি। তাহলে বলো, এই যে বাংলা করে দেয়া, এটা অনেকখানি যারা তোমরা যে স্টেজে যাও না কেন, তোমাদের ট্রান্সলেটিং পাওয়ারটা ইজ এ মাস্ট, তাই না? বিসিএস পর্যন্ত, ইভেন বিসিএস যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এগুলো থেকে শেখার অনেক কিছু আছে। আর তোমাদের পরীক্ষা যেহেতু খুবই নিকটে, সেই কারণে আমি তোমাদেরকে এখন স্পেসিফিক প্রিপারেশনে যাই। ধরো এখানে থিম আছে, এখানে সামারি আছে, এখানে স্টোরি রাইটিং আছে। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি বলি যে রাইট দ্য সামারি, আমি সামারি নিয়ে কথা বলি। সামারি তোমাদের কবিতা থেকে সামারি আসবে। তাহলে কবিতা থেকে সামারি আসলে কবিতা, ধরো স্কুল বয়, তাই না? এখানে আমি তোমাদেরকে দিয়েছি যে কি কি বিষয়ের উপর সামারি হতে পারে। ধরো গত বছরগুলোতে যে সামারিগুলো এসছে যে সমস্ত কবিতা থেকে, তার বাইরেও এটা দিয়েছি। যেমন প্রথমটা হচ্ছে স্কুল বয়। তাহলে আই লাভ টু রাইজ ইন আ সামার মর্ন when the birds sing হবে, sing on every tree, the distant huntsman winds his horn and the skylark sings with me, oh what a sweet company. তাহলে এখানে দেখো, আমি যদি কবিতাটা তোমাদেরকে পড়ে দিই, I love to rise in a summer morn when the birds sing on every tree, the distant huntsman winds his horn and the skylark sings with me, oh what a sweet company. আমি যদি এখান থেকে বাংলা বলে যাই, আমি সকালবেলায় ঘুম থেকে উঠতে চাই গ্রীষ্মের সকালে, যখন পাখিরা গান গায় প্রতিটা গাছে, এখানে সে হবে না, সিং হবে। দ্য ডিস্ট্যান্ট হান্টসম্যান উইন্ডস হিজ হর্ন, মানে দূরের যারা শিকারী তারা তাদের হর্নটাকে, হর্ন মানে হচ্ছে এখানে শিঙা বা ফু দেওয়ার মতো বাঁশি, মানে যেটা আসলে তারা ফু দিয়ে নেয়, যে ডিস্ট্যান্ট হান্টসম্যান যারা শিকারীরা তারা দম নেয় আর কি, দম দেয় তাদের বাঁশিতে। অ্যান্ড দ্য স্কাইলার্ক সিংস উইথ মি, স্কাইলার্ক পাখি, স্কাইলার্ক ইজ বার্ড অফ রিজেনারেশন, মানে নবজাগরণের পাখি, যে স্কাইলার্কটা আমার সাথে গান গায়। যে বলছে কে, এটা স্কুল বয় বলছে, হোয়াট এ সুইট কোম্পানি, কি মধুর সঙ্গী না সে। আমি এটা এই পারে লিখেছি পরবর্তী অংশে, বাট টু গো টু স্কুল ইন সামার মর্ন ওই ড্রাইভস অল জয় অ্যাওয়ে, কিন্তু সকালে স্কুলে যাওয়া মানে আমার সমস্ত আনন্দ মাটি হয়ে যাওয়া। আন্ডার এ ক্রুয়েল আই আউটওয়ার্ড, চোখ রাঙানির, মানে নিষ্ঠুর চোখ রাঙানির মধ্যে সারাক্ষণ আমাকে থাকতে হয়। দ্য লিটল ওয়ান্স স্পেন্ড দ্য ডে, অর্থাৎ ছোটরা
তাদের সময়টা অতিবাহিত করে ইন শাইং অ্যান্ড ডিজমে, দীর্ঘশ্বাস ছেড়ে এবং নিরানন্দে। আচ্ছা, তাহলে আমি এই কবিতাটা পড়লাম। কবিতাটার পরে এখানে আসছে হচ্ছে কবিতার প্যারাফ্রেজ, না কবিতার ডিরেক্ট সামারি করে দিয়েছি। আনসার অফ দ্য থিম অর সামারি, এটা কি সামারি ছিল না থিম ছিল? দেখি, এটা থিম ছিল, হ্যাঁ। তাহলে এর থিমটা কিভাবে লিখতে হয় দেখো, কোন প্যাটার্নে কতটুকু লিখতে হয়। তাহলে আমি এটা তোমাদেরকে করে দিয়েছি, লিখে দিয়েছি। যেমন আনসার অফ দ্য থিমস, আমি যে স্কুল বয় বললাম, দ্য পোয়েম দ্য স্কুল বয় বাই উইলিয়াম ব্লেক ইজ অ্যাবাউট এ টিপিক্যাল স্কুল বয়, তাই না? উইলিয়াম ব্লেকের কবিতা দ্য স্কুল বয় একটি সাধারণ স্কুল বয় সম্পর্কে। দেখো টোটালটা বাংলা করে দিয়েছি। হি ইজ অ্যান ইমেজ অফ দ্য স্কুল গোয়িং বয়েজ ফলোইং মনোটোনাস রুটিন। সে একটা সমস্ত স্কুলে যাওয়া স্কুলগামী ছেলে মেয়েদের একটা ইমেজ বা প্রতীক। ফলোইং মনোটোনাস রুটিন, একটা একঘেয়ে রুটিন ফলো করছে। আর এক্সপ্রেসিং ডিসস্যাটিসফ্যাকশন অ্যাবাউট হিজ ওন স্কুল লাইফ, এবং তার স্কুলের জীবন সম্পর্কে সে অসন্তোষ প্রকাশ করছে। There is a dilemma between his expectation about school and the opposite treatment he experiences there. ফুল স্টপ হবে। তাহলে সেখানে একটা উভয় সংকট কাজ করছে, তার প্রত্যাশা স্কুল সম্পর্কে এবং সেই স্কুলে যে অপোজিট ট্রিটমেন্ট, মানে বিপরীত যে আচরণটা সে স্কুলের পাচ্ছে, সেটার মধ্যে, সেই দুইয়ের মধ্যে এক ধরনের পার্থক্য সে খুঁজে পাচ্ছে। ইনফ্যাক্ট হি ইজ ভেরি অবস্টিনেট, মূলত সে, আমি এটা আমার দিক থেকে লিখেছি, সে অনেকখানি জেদি অ্যান্ড ভেরি কমপ্লেইনিং এবং খুবই অভিযোগকারী অ্যাবাউট হিজ স্কুল ডেজ অ্যান্ড স্কুল এনভায়রনমেন্ট, এবং তার বিদ্যালয়ের পরিবেশ নেই। হি প্লেসেস এ নাম্বার অফ কমপ্লেন্টস এগেইনস্ট হিজ স্কুল টিচার্স, সে অনেক স্কুল টিচারদের বিরুদ্ধে অনেক অভিযোগ দাঁড় করাচ্ছে। আন্ডার ভেরিয়াস এক্সকিউজেস হি ওয়ান্টস হিজ প্যারেন্টস টু রেস্কিউ হিম ফ্রম দ্য ট্র্যাজেডি অফ দ্য স্কুল। নানা রকম অজুহাত নিয়ে সে চায় তার বাবা মা যেন স্কুলের সেই মানে অনীহা থেকে তাকে রক্ষা করে। অ্যান্ড দ্য ফ্রনিং অফ দ্য টিচার, এবং শিক্ষকদের ভ্রুকুটি থেকে যেন তার মা বাবা তাকে একটু ফিরিয়ে রাখে। দ্য স্কুল এনভায়রনমেন্ট হ্যাজ বিন ডেসক্রাইব বাই ইউজিং সাম সিমিলিজ অ্যান্ড মেটাফোর্স, কিছু সিমিলি, তুলনা বা উপমা দিয়ে তিনি কি করেছেন, তিনি স্কুল এনভায়রনমেন্টটাকে ব্যাখ্যা করেছেন টু শো সাম শর্টস অফ সিমিলারিটি উইথ হিম, যা সে সময় তার সাথে মিল কিছু ধরনের মিল খোঁজার জন্য কিছু সিমিলি এবং মেটাফোর ব্যবহার করে তিনি স্কুল লাইফের সাথে, অর্থাৎ তার জীবনের সাথে আরো কিছু জিনিসের মিল করেছেন। তাহলে দেখো এখানে পুরোটাই আমি এখানে বাংলা করে দিয়েছি। বাংলা করে দেওয়ার পরে তোমাদেরকে বাংলা করে দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমরা ওইটাকে তোমাদের মতো করে বুঝে একটু যদি আইডিয়া জেনারেট করতে পারো, তাহলে পরবর্তীতে তোমরা নিজেরাই লিখতে পারো। তাহলে এরকম ড্রিম, যেমন এখানে ড্রিম পোয়েম দিয়ে লেখা, দ্য পোয়েম ড্রিম বাই D.H. Lawrence is about two types of dreamers. The poem deals with the two different types of dreamers. Firstly, those who dream at night with the dusty recesses and tiredness after day's hard work, get up in the morning and feel upset since their dreams have no connection with the reality. যারা রাতে স্বপ্ন দেখছে তারা সকালবেলা জেগে উঠে দেখে যা দেখলাম রাতে সবকিছু বাস্তবের সাথে কোনো মিল নাই, কি দেখলাম ধুত, সব তো একেবারে মিথ্যা। সেকেন্ডলি, দোজ হু ড্রিম এট ডে, যারা দিনের বেলা স্বপ্ন দেখে রাদার ভেরি প্র্যাকটিক্যাল প্রমিজিং পিপল, তারা খুবই মানে বাস্তবিক এবং খুব আত্মপ্রত্যয়ী মানুষ। বিকজ দ্য ড্রিম দ্যাট ড্রিমস উইথ ওপেন আই, তারা চোখ খোলা রেখে তাদের স্বপ্ন দেখেন, মেক দেম কাম ট্রু, এবং সেগুলোকে সত্য করেই ছাড়ে। তাহলে বলো তো, এগুলো সব যে কবিতা থেকে যে ইয়েগুলো দেওয়া, তার থিমগুলো তোমাদেরকে বাছাই করে দেওয়া। থিমের পরে দেখো আবার সামারি দেওয়া আছে, প্যারটস টেল, ফলো দ্য টেক্সট, মানে টেক্সট থেকে, আসলে আমি টেক্সট এত বড় টেক্সট তো দিতে পারিনি, সেই জন্য বলছি আগে টেক্সটটা পড়ে নাও, তারপরে প্যারটস টেলের সামারিটা লিখে ফেলো। হোয়াই এডুকেশন, সিভিক এঙ্গেজমেন্ট, এ মাদার ইন ম্যানভিল, অর্থাৎ এখানে জেডি গল্পের সে নো টু বুলিং, তোমাদের ফার্স্ট টেক্সটে আছে। আমেরিগো, স্ট্রিট চাইল্ড, হোয়াই ডাজ এ চাইল্ড হেট স্কুল, হোয়াট ইজ বিউটি, বেঙ্গলস ফেস, এবং দ্য লেক আইল অফ ইনিসফ্রি। কোনোটা এটা অনেকখানি গুরুত্বপূর্ণ, যদিও অনেকে বলে যে টেক্সটের মধ্যে ছিল না, তারপরেও অনেক সময় টিচাররা বিয়ন্ড দ্য টেক্সটও প্রশ্ন করতে পারে, সেই অর্থে যেহেতু গুরুত্বপূর্ণ একটা কবিতা সেই কারণে দেয়া। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে সবভাবেই একটা বড় সাপোর্ট জোগানো, যাতে তোমরা একটা ফিজিক্যাল সাপোর্ট ইন আ সেন্স, ইউ ক্যান জাস্ট গেট সামথিং বেটার ফ্রম হিয়ার। এখানে দেখো সব ধরনের, মানে আমি আমি তোমাদেরকে ওই থিম এবং সামারি দুটোই দিয়েছি।
লিটারি টার্মস দেখো সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, হাইপারবোল বা এক্সাজারেশন, প্যারাডক্স, আইরনি, অক্সিমরন, ইমেজেস, ইউফেমিজম, রোম্যান্টিসিজম, ব্যালাড, ইমেজারি, প্যারোনোমাসিয়া, সিম্বল এবং থিম পুরোটাই তোমাদেরকে লিখে দিয়েছি এবং একই সাথে তার নিচেই অনুবাদ করে দিয়েছি, সো দ্যাট ইউ ফিল ফ্রি টু আন্ডারস্ট্যান্ড ইট অ্যান্ড ইউ ক্যান রাইট অফ ইউর ওন ওয়ে। তাহলে আমার মনে হয় তোমাদের জন্য এটা যথেষ্ট। তাহলে তোমরা ভালো করে প্রস্তুতি নেবার জন্য এটা অনেকখানি কাজ দেবে। আমি যেগুলো বললাম সেই জিনিসগুলো তোমরা নিজেরও ব্যক্তিগতভাবে নিশ্চয়ই পড়া শুরু করে দিয়েছো, কিন্তু একটা বইতে টোটাল কনসেপ্টটা একসাথে দেয়া নাই। সেই কারণে আসলে আমার এই প্রচেষ্টাটা তোমাদের জন্য। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সত্যিই ভালো করতে চাও তারা নিশ্চয়ই তোমাদের জন্য এটা হতে পারে বেস্ট রেসিপি। তো ইউফেমিজম, এই যে ইউসেমের অর্থাৎ শ্রুতিকটু শব্দের পরিবর্তে কোমল বা মধুর শব্দ প্রয়োগ, সবকিছু বাংলা করে দিয়েছি। আমি একটা যেমন আমরা কাউকে মানসিক রোগী না বলে আমরা বলতে পারি হি ইজ আ স্পেশাল চাইল্ড, ইনস্টেড অফ ডিসেবল অর লার্নিং চ্যালেঞ্জড না বলে আমরা বলতে পারি হি ইজ আ স্পেশাল চাইল্ড। আমি কাউকে বলতে পারি না, দেখো তো স্টুপিড বল না পড়ে উই ডু নট হায়ার মেন্টালি চ্যালেঞ্জড পিপল, তাই না? আমরা মানসিকভাবে সংসারগ্রস্ত লোকজনদেরকে নিয়োজিত করতে পারি না। তো মানসিকভাবে সংসারগ্রস্ত আমরা সরাসরি স্টুপিড বলাটা ঠিক হবে না, তাহলে এটাকে বলা ইউফেমিজম, তাই না? রোম্যান্টিসিজম, আমি তোমাদেরকে রোম্যান্টিসিজমের ব্যাপারে একটু দেখাই। রোম্যান্টিসিজমের ডক্ট্রিন অর অফ আর্ট অ্যান্ড লিটারেচার দ্যাট ইনভলভস হাই ইমাজিনেশন, লাভ অফ নেচার, স্পন্টিনিটি, সিম্পলিসিটি, ইন্ডিভিজুয়ালিটি, supernaturalism, strong revolutionary desires or urge, subjectivism, and Hellenic aesthetism. It is opposite to classicism or neoclassicism. The French Revolution influenced it. Romanticism first appeared in Elizabethan age. Wordsworth and Coleridge initiated its revival in England in 1798. দেখো অনুবাদটা দেখো, রোম্যান্টিসিজম হলো শিল্প সাহিত্যের একটি মতবাদ বা কল্পনা, প্রকৃতির প্রতি ভালোবাসা, স্বতঃস্ফূর্ততা, সরলতা, ব্যক্তিসত্তাবাদ, অধিবাস্তবতা, তীব্র বিদ্রোহমূলক মনোভাব, নিরপেক্ষতাবাদ ও হেলেনিক নন্দন তত্ত্বকে অন্তর্ভুক্ত করে থাকে। এটি ক্লাসিসিজম বা নিও ক্লাসিসিজম এর বিপরীত। ফরাসি বিপ্লব এটাকে প্রভাবিত করেছিল। রোম্যান্টিসিজমের প্রথম আগমন ঘটেছিল এলিজাবেথের যুগে। 1798 সালে ওয়ার্ডসওয়ার্থ ও কোলেরিজ ইংল্যান্ডে এটাকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছিলেন। তাহলে দেখো, দি মেইন ফিচার্স অফ রোম্যান্টিসিজম আর মেনশন ফেলো এখানে মেনশনড হিয়ার। দেখো এখানে রোম্যান্টিসিজমের প্রধান বৈশিষ্ট্যগুলো: লাভ ফর বিউটি, লাভ ফর ইমাজিনেশন, লাভ ফর নেচার। আমি এটুকু একটু মজা করে বলি এবং আমি এটা শেষ করে দিই, কারণ এরপরে ব্যালাড আছে বা সবকিছু আছে। তাহলে রোম্যান্টিসিজমের তিনটা প্রমিনেন্ট ফিচার্স: লাভ ফর বিউটি অর্থাৎ সৌন্দর্যের প্রতি ভালোবাসা। ধরো একটা শিক্ষার্থী, একটা ছাত্রের কথাই বলি, যখন সে সুন্দর কিছু দেখে তার প্রেমে পড়ে যায়। মানুষ হতে পারে, প্রকৃতি হতে পারে। তাহলে সৌন্দর্যের প্রতি এক ধরনের ভালোবাসা, এটা হচ্ছে প্রথম তার একটা কি আর্জ। সেকেন্ড সেটা হচ্ছে লাভ ফর ইমাজিনেশন, কল্পনা। সুন্দর মানুষ বা প্রকৃতি দেখে তার মধ্যে কল্পশক্তি, চিত্রকল্প তৈরি হয়। সে ওই জিনিসটাকে পাওয়ার জন্য সে, যদি বলি যে সুন্দর একটা বান্ধবী তার মানে ইমাজিনেশনে চলে আসতে পারে, কারণ তার ফার্স্ট সাইডটা তার বিউটি দেখে অ্যাট্রাক্ট হয়েছে, তারপরে সে ইমাজিন করেছে সে যদি আমার বন্ধুর চেয়ে আর একটু বেশি কিছু হয় তাহলে আরো ভালো। তারপরে হচ্ছে লাভ ফর নেচার, তাই না? প্রকৃতির প্রতি ভালোবাসা। তারপর মনে হয় যে লাভ ফর বিউটি গেল, লাভ ফর ইমাজিনেশন, এবং তারপরে ওই মেয়েটার প্রতি ইমাজিনেশন পরে মনে হচ্ছে যে তাকে নিয়ে যদি রাজশাহী পদ্মা নদীর ধারে ঘুরে বেড়াতাম নেচারে তাহলে আরো ভালো লাগতো, তাই না? একদম কমপ্লিটলি ম্যাচ করেছে লাভ ফর বিউটি, সৌন্দর্যের প্রতি ভালোবাসা, লাভ ফর ইমাজিনেশন, কল্পনার প্রতি ভালোবাসা, কল্পনা প্রিয়তা, অ্যান্ড লাভ ফর নেচার, প্রকৃতির প্রতি ভালোবাসা। এই যে ব্যাপারগুলো, এগুলো রোম্যান্টিসিজমের একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে প্রিয় শিক্ষার্থী, আসলে সবকিছু তোমরা বুঝে পড়ো। এনজয় ইয়োর স্টাডি, এনজয় ইয়োর প্রিপারেশন, উইশ অল দ্য বেস্ট, হ্যাভ এ গুড সেলিব্রেশন। এবং আমাকে তোমরা তোমাদের কোনো প্রবলেম অ্যাড্রেস করে তোমরা আমাকে লিখতে পারো বা আমাকে জানাতে পারো। আমার এখানে ইউটিউব চ্যানেল আছে, নিশ্চয়ই সেটা করোনা একটা সময়ে আসলে ছাত্রছাত্রীদের পাশে থাকার দৃঢ় ইচ্ছা ব্যক্ত করে আসলে করা, যদিও সেখানে প্রফেশনালিজম ছিল না, সিম্পলি সাদাসিধে ভাবে সেটা করা। তো এখন আমি একটু তোমাদের সবাইকে কালেকটিভ একটা বেনিফিট দেওয়ার জন্য
আমি এখন আসবো। কাজে আমার সেই ক্ষুদ্র চ্যানেলটা সেটা টুকু স্যার নামে আছে, TUKU টুকু স্যার SIR। এটা সার্চ করলে তোমরা আমাকে দেখতে পাবা, আমার চ্যানেলটাকে দেখতে পাবা, আমার কাজগুলোকে দেখতে পাবা। তোমরা সেখানে সাবস্ক্রাইব করলেই তোমরা আপডেটেড ইনফরমেশনগুলো পাবা তোমাদের জন্য। তো কাজে তোমরা বেনিফিটেড হবে, তোমরা এটা শেয়ার করতে থাকো তোমাদের বন্ধুদের সাথে। আসলে এইসব কমার্শিয়াল কথাবার্তা বলতে ইচ্ছে না করলে আসলে তোমাদের প্রয়োজনেই আসলে বলা। সো আমার মনে হয় যে তোমরা আমার পেজের সাথে থাকো এবং আমাকে উৎসাহিত করো এবং তোমরা উপকৃত হও। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট। থ্যাংক ইউ।